নমস্কার বন্ধুরা, হুবহু মোনালিসা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা শুনছেন পুরাণে ভারতীয় নারী। আজকের গল্প রাধা। আজকে দ্বিতীয় পর্ব, পুরাণে ভারতীয় নারী। কলমে গৌতম রায়, পাঠ মোনালিসা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ইচ্ছে না থাকলেও বড় ভগিনীপতির কথা ফেলতে পারেনি আয়ান গোপ। নন্দগোপ কিন্তু কিছু অতিকথন কয়নি। বৃষভানু দেখলেন, কলাবতীও দেখলেন। ভারী সুঠাম, সুপুরুষ আর নয়ন মনোহর এই আয়ান গোপ। যেটুকু ক্ষেত ছিল ওই গাত্র বর্ণ নিয়ে, সেটাও কেটে গেল। না, তার রায়ের সঙ্গে এই সুদর্শন ছেলেটিকে খুবই ভালো মানাবে। আয়ান সম্বন্ধে যথারীতি খোঁজ খবরও নেওয়া হয়েছে। শুধু সুপুরুষই নয়, অতি সচ্চরিত্রও বটে। তাছাড়া তার অবস্থাও বেশ সচ্ছল। গোপকুলের মধ্যে তার বেশ নামডাক। তার একমাত্র দুর্বলতা তার ধর্মে কর্মে অতি ভক্তি। আয়ান ঘোষের সঙ্গে এসেছিল কানাই আর বলাই। বলাই সম্পর্কে কৃষ্ণের মাসি রোহিণীর ছেলে। সে কিন্তু কানুর মতো কালোকুলো কিশোর নয়, বরং বেশ ফর্সা আর নধর কান্তি এক কিশোর। বয়সে সে কানুর চেয়ে একটু বড়। আয়ানের সামনে যখন রায়সখীরা রায়কে নিয়ে এলো, নতমস্তকে থাকলেও একবার আর নয়নে আয়ানকে দেখেছিল বটে, কিন্তু দৃষ্টি চলে গেল কালো বরণ উজ্জ্বল কিশোরটির দিকে। আর সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে কি যেন একটা কিছু ঘটে যায়। চকিতে মনে পড়ে যায়, আরে এই তো সেই ছেলে, এই তো সেই দুষ্টু আর দামাল ছেলেটি। এই বয়সেই কি বলিষ্ঠ গড়ন, ওই দুটি ভুজে কি অসীম শক্তি। কদম বৃক্ষের উঁচু মগডাল থেকে সেই পরম সাহসে লাফ দেয়। অকুত ভয়ে সে ঝাঁপ দেয় যমুনার জলে। যমুনায় তখন সাহস করে কেউ নামতে চাইতো না। এই তো সেদিনের কথা। কানুর বন্ধু সুবলকে কাঁদো কাঁদো অবস্থায় বসে থাকতে দেখে কানু এগিয়ে এসে জিজ্ঞেস করে, এমন ভাবে বসে আছিস কেন সুবল? জলে নামতে ভয় পাচ্ছিস নাকি? কাঁদো কাঁদো গলায় সুবল বলে, আমার শ্যামলীকে টেনে নিয়ে গেছে কালিয়াদহের সেই বিশাল অজগরটা। আরো কত মানুষের কত কিছু যে ওই অজগরটা গ্রাস করেছে তার কোনো ইয়ত্তা নেই। কি ছেলে কি মেয়ে, কেউই আর ওই দহের কাছে যেতে চায় না। দেখ না চেয়ে গোপ রমণীরা ওই ঘাটের কাছ থেকেই স্নান করে উঠে পড়ে। কানু কোমরে হাত রেখে বেশ মন দিয়ে সুবলের কথা শুনল। তারপর সবার দিকে একবার তাকিয়ে বলে, এতেই তোরা ভয় পেয়ে থমকে আছিস? কি করব বল? ওই দানবীয় সাপটার সঙ্গে লড়াই করার সাহস আছে কারোর? ও সাপ নয়, একটা দৈত্য। আর কিছু না বলে কানু তার অঙ্গের বসনটিকে মল্ল কাছা করে ভালো করে কোমরের সঙ্গে বেঁধে নিল। তারপর বলে, আজ আমার হাতেই ওটার মৃত্যু হবে। সবাই হাই হাই করে ওঠে। বয়স্করা, নারী পুরুষ সবাই চিৎকার করে বলে উঠল, কানু, অমন কাজটি করিস না বাবা। ওই সাপের বিষ কালিয়াদহের জলে মিশে আছে। ওই জল ছোঁয়া মানে নির্ঘাত মৃত্যু। হ্যাঁ, রাধার সব মনে আছে। সখীদের সঙ্গে সেও এসেছিল যমুনার তীরে। সব বিস্ময়ে সবাই দেখলো, কারোর কোনো কথা গ্রাহ্য না করে কালোমানিক তখন তত্তর করে উঠে গেছে গাছের কিনারা ঘেঁষে ওঠা একটি কদম গাছের মগডালে। হাতের বাঁশিটি গুঁজে নিয়েছে কোমরে। তারপর বিশাল একটা লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লো কালিয়াদহের ঠিক মাঝখানে। গোপবালাদের চোখে মুখে তখন আতঙ্ক। আর রাধা অতি বিস্ময়ে সে ভেবেছিল, এ ছেলে কে? ওর বুকে কি কোনো ভয় ডরের বালাই নেই? ইতিমধ্যেই সংবাদ ছড়িয়ে গেছে আভির পল্লীতে।
গ্রামের সমস্ত পুরুষ ও নারীরা উৎকণ্ঠিত চিত্তে ছুটে এসেছে তাদের কালো মানিকের দুঃসাহস দেখতে। সকলেই দেখলো এক দামাল কালো বরণ কিশোর শঙ্কাহীন চিত্তে ঝাঁপিয়ে পড়েছে কালিয়াদহে। তারপর আর কোনো সারা শব্দ নেই। একবারই কেবল দহের জল কেঁপে উঠেছিল, তারপরেই সব নিথর। উৎকণ্ঠা তো ছিলই, একটু পরেই শুরু হলো হাহাকার। রাধার অন্তরেও তখন হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবছিল, এ কি মানুষ না আর কোনো কিছু? কতক্ষণ যে এভাবে কেটেছিল তার সঠিক হিসেব ছিল না কারোর কাছে। সহসাই সবাই দেখলো এক বিশাল জলোচ্ছ্বাস, আর সেই জলোচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে জল থেকে অনেকটা ছিটকে বেরিয়ে এলো কানু। আর ক্ষণকাল পরেই অভিভূতের মতো সবাই দেখলো অজগরের মাথা। তীক্ষ্ণ দন্তগ্রাস উঁচিয়ে তেড়ে এলো কানুর পানে, যেন সেই বিশাল হাঁমুখের গ্রাসে কানুকে সে গোগ্রাসে গিলে ফেলবে। দর্শককুলের কণ্ঠে তখন কান্নার রোল। না, আর বোধহয় নিস্তার নেই ওই দুঃসাহসী কিশোরের। কিন্তু তখনও অলৌকিকের কিছু বাকি ছিল। অসাধারণ দক্ষতায় কানু সেই বিশাল গ্রাসটিকে পাশ কাটিয়ে ডুব দিয়েছে দহের গভীরে। তারপরেই দেখা গেল পিছন থেকে এসে অজগরের মাথার উপর ঝাঁপিয়ে পড়ে দু হাত দিয়ে চেপে ধরেছে বিশাল ফনা। দহের জল উন্মত্ত হয়ে উঠল। চলল এক কিশোরের সঙ্গে এক ভয়ঙ্কর অজগরের অসম লড়াই। গ্রামবাসীরা অনেকেই এনেছিল লাঠি, বল্লম, তীক্ষ্ণধার বর্ষা। কেউ কেউ এনেছে রামদা, কিন্তু তাতে কিছু করার নেই। দহের ঠিক মধ্যিখানে কানু আর অজগর পরস্পর অঙ্গাঙ্গীবদ্ধ হয়ে আছে। তারপরও 3 দণ্ড অতিক্রান্ত, আর সবাই দেখলো কালিয়াদহের বুকে ভেসে উঠেছে রক্তরেখা। অজগরটা কানুর দেহ ফালা ফালা করে দিয়েছে। হয়তো সেই রুধির ধারা কানুরই, হয়তো কেন সেই রুধির ধারা কানুরই। সাপের দেহ তো রক্তহীন। আরো একটু বাকি ছিল। শেষবারের মতো সবাই দেখলো অজগরের কণ্ঠনালী মুচড়ে দিয়েছে কানু। অজগর তখন সারহীন। রক্তাক্ত দেহ নিয়ে কানু যখন দহ ছেড়ে উঠে এলো, তখন চারিদিকে বাজছে কাঁসর ঘণ্টা। সমবেত কণ্ঠে উঠেছে কিশোর বীরের জন্য জয়ধ্বনি। এখন সেই জ্যোৎস্না ধোয়া আকাশের নিচে তমাল তলে একা রাধার মনে পড়ে কালো মানিক যখন দহ ছেড়ে উঠে এলো, ঠিক তখনই তার 2 চোখ আটকে গিয়েছিল কালো মানিকের চোখে। কেননা তারও যে তখন দীঘল চোখ দুটো আটকে গিয়েছিল এক অপরূপার চোখের তারায়। কয়েক পল কেউই আর কারোর চোখের তারা এদিক ওদিক করতে পারেনি। হয়তোবা সেই দিনই রাধার অন্তরে বেজে উঠেছিল নাম না জানা এক রিনঝিন টুংটাং শব্দ। রাধা তখনও জানতো না এ কিসের সুর। সুরটা এমন করে বেজে উঠল কেন? তবে কি তার অন্তরের অন্তঃস্থলে কোনো অচিন সুর বেজেছিল, যার অর্থ সে রাতে সে যেই পায়নি? পলক ফেলা দৃষ্টিতে সেদিন সে আয়ান ঘোষকে দেখেছিল বটে, কিন্তু জল থেকে ওঠা কানুর সেই সম্মোহনী দৃষ্টি সে যেন কিছুতেই ভুলতে পারেনি। কিন্তু রাধা যদি অন্তর্যামী হতো, তাহলে সে বুঝতে পারত ওই মেয়ে যার নাম রাধা, সে কালো মানিকের মন দখল করে নিয়েছে অনেক আগেই। কালিদহের ঘটনার পর কানু যেন দলপতি হয়ে উঠল। এতদিন যারা ছিল নিছকি খেলার সঙ্গী, আজ তারাই তাকে বসিয়ে দিল দলপতির আসনে। রাখাল দরে সর্বে সর্বা, রাখাল রাজা। দেখতে দেখতে কৈশোর ছাড়িয়ে যৌবনের দরজায় পা দিল। তাকে দেখলে মনে হবে অতি শক্তিমান পূর্ণবয়স্ক একজন মানুষ। বৃন্দাবনের সব মানুষের কাছে সে যেন অভয়দাতা। শক্তিতে তার আশেপাশে সমকক্ষ কেউ ছিল না। একমাত্র তার মাস্তুত দাদা বলরাম তার সমকক্ষ হতে পারত।
কিন্তু তাদের দুজনের মধ্যে কোনো দিনও কোনো প্রতিদ্বন্দ্বিতার অবকাশ ছিল না। বলরাম তাকে ছোট ভাইয়ের মতো দেখত, সর্বদাই তার পাশে থাকত। দু ভাইয়ের মধ্যে বড় ভাব ভালোবাসা। দুরন্ত কোনায় কানু দিন দিন অতি দুর্দমনীয় হয়ে উঠতে লাগলো। তার দুরন্ত কোনায় অতিষ্ঠ হয় অনেকেই, বিশেষত গোপ রমণীরা যখন একত্রে স্নানে যায় কি একত্রে বসে নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত থাকে, কানু সেখানে গিয়েও তার দুষ্টুমিপনা বজায় রেখে চলে। কারোর বা জল ভরা মাটির কলসি ভেঙে দিচ্ছে, কখনো বা গোপবালারা স্নানের প্রাককালে বস্ত্রগুলি ঘাটে রেখে জলে নেমে নিজেদের মধ্যে কেলিরত। দুষ্টু বুদ্ধির কানুর কি খেয়াল চাপে গোপিনীদের পরিত্যক্ত বস্ত্রগুলি সে বেশ সুকৌশলে অপহরণ করে সেগুলি বৃক্ষ শাখায় ঝুলিয়ে রেখে নিজে বৃক্ষের এক শাখায় বসে মনের সুখে বাঁশি বাজিয়ে চলে। অসহায় গোপিনীরা তখন কাতর স্বরে চিৎকার করে বলতে থাকে, কানু, আমাদের বস্ত্রগুলো ফেরত দে, জানিস না এতে মেয়েদের অসম্মান করা হয়। কানু অবশ্য কিছুক্ষণ পরেই তাদের বস্ত্র ফেরত দিয়ে দেয়। কানুর উদ্দেশ্য শালীনতা হরণ নয়, গোপিনীদের আর্ত কাতরতার স্বরগুলোই শুনতে তার ভালো লাগতো। খবরটি চাপা থাকে না, যশোমতীর কানে তা অচিরেই পৌঁছে যায়। যশোমতী লজ্জিত দুঃখিত হয়ে একান্তে বসে ভাবতে থাকেন, এই দামাল ছেলেটিকে কি করে সামাল দেবেন। বলরামকে সঙ্গে নিয়ে রোহিণী নন্দগোপের বাড়িতেই উঠেছিল। কৃষ্ণের দামালপনায় যশোমতী যখন বেশ চিন্তিত, রোহিণী এসে বসে যশোমতীর কাছে। দিদিকে যশোমতী বলে, রোহিণী দিদি, বলতে পারো আমার কানুর কি হবে? ওকে যে আমি আর সামাল দিতে পারছি না। ওই তো আমার একমাত্র নিধি, ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? রোহিণী আর যশোমতী স্বভাবে সম্পূর্ণ বিপরীত। যশোমতী ঘোর সংসারী, স্বামী পুত্রের সে ঘোর ঘরণী, অথচ রোহিণী সে যেন সংসারে থেকেও সংসারী নয়। নিজের কথা সে ভাবেই না। কৃচ্ছ সাধন করে করে তার শরীর হয়ে গেছে কৃষ থেকে কৃষতর। দিনান্তে একবারও সে চুলে পঙ্কতিকা স্পর্শ করায় না, তার চুলে জটা ধরে যাচ্ছে। যশোমতীর উদ্বেগের কথা শুনে রোহিণী মিটি মিটি হাসে। তুমি হাসছো দিদি? রোহিণী বলে, হাসিনি বোন, তবে তোর কানুর ভবিষ্যৎ যে আমি দেখতে পাই। ওরে, ও যে কোনো সাধারণ রাখাল বালক নয়, ও অসাধারণ। এ জগতে ও এসেছে আরো অনেক মহৎ কিছু উদ্দেশ্য সাধনে। বৃথাই ওকে বাঁধার চেষ্টা করিস না, ওকে ধরে রাখতে পারবি না রে। যশোমতীর বুক কেঁপে ওঠে। এ তুমি কি শোনাচ্ছ দিদি? কেন বলছো এই কথা? সে অনেক কথা, আজ শুনে কাজ নেই। ওর পরিচয় যেদিন পাবি সেদিন ও আর তোর কাছে থাকবে না রে। কোথায় যাবে সেদিনই দেখবি। রোহিণী আর কিছু বলে না। যশোমতীরও আর শুনতে ভালো লাগছিল না। ডুকরে কেঁদে উঠে সে অন্যত্র চলে যায়। এরও বেশ কিছুদিন পরের কথা, এক অদ্ভুত পরিবর্তন এসেছে কানুর মধ্যে। আজকাল তার দুষ্টুমিতেও যেন ভাঁটা পড়েছে। খেলাধুলোতেও তার মন নেই, সখাদেরও সে এড়িয়ে চলে। অধিকাংশ সময় সে বসে থাকে আপন মনে। ইচ্ছে হলে বাঁশিতে সুর তোলে, নয়তো হাতের বাঁশি হাতে রেখেই উদাস দৃষ্টি মেলে নীল আকাশের বুকে। একদিন প্রিয় সখা সুবল এসে জিজ্ঞাসা করে, তোর আজকাল কি হয়েছে রে কানু? একবার সুবলের দিকে তাকিয়ে নিজের মনেই বলে, আজ তাকে দেখলাম রে। কে? কার কথা বলছিস? সে তোরা বুঝবি না। না বললে বুঝবো কেমন করে? মুখে উষ্মা টেনে কানু বলে, কেন, তোরা তাকে দেখিসনি? দেখেছি কিনা জানি না, তবু তুই বল। সে বুঝি কোনো নারী? সে এক সীমন্তিনী, তার সিঁথিতে সিঁদুর, কপালে রক্তরাগের আভায় উজ্জ্বল টিপ, পরনে তার নীলাম্বরী, তার অঙ্গে কনক দুতি, তার মুখপ্রভায় চন্দ্রও লজ্জা পাবে। তার স্বপ্নালু কাজল টানা চোখে আছে নীল সাগরের গভীরতা।
শীর্ণ কটিদেশের পরই গুরু নিতম্ব দেশ। সে যখন উদ্ধত ভঙ্গিমায় হেঁটে যায়, মরালের গর্বিত গ্রীবাও সেখানে ম্লান। সুবল কিছু বোঝে, আবার কিছু আন্দাজও করতে পারে না। বলে, তুই কি কোনো কল্পিত নারীর কল্পনায় বিভোর? কল্পনার নারীকে বাস্তবে টেনে আনিস না, ওতে দুঃখ বাড়ে। কানু ম্লান হেসে বলে, শোন সুবল সখা, আমি তো দুঃখ পেতেই চাই, যন্ত্রণা, অসীম কষ্ট না পেলে যে কাউকে ভালোবাসা যায় না। সে যে আমার হৃদয়, সে যে আমার সকল অনুভূতি, সে যে আমার সকল বেদনার উৎসমুখ। আমি আমার গোটা মনটাকেই তাকে নিবেদন করেছি। তাকে দু চোখ ভরে দেখাই আমার সব দুঃখের মাঝে অনন্ত সুখ। সুবলের মগজে কিছু ঢোকে না। গোপপল্লীতে তো অনেক সুন্দরী মেয়ে আছে, তবে কি তাদেরই কেউ? হতেও পারে। সদ্য যুবক, কোনো রমণীর জন্য কাতরতা খুবই স্বাভাবিক। সুবল সে কথাই জানায় কানুকে। দীর্ঘশ্বাস ফেলে কানু বলে, সে এক অনন্যা, অদ্বিতীয়া, তার জোড়ামেলা ভার। সে মাত্র কবারই আমার চোখের দিকে তাকিয়েছিল। আয়ান মামার সঙ্গে যেদিন তাকে প্রথম দেখতে গিয়েছিলাম, সেদিনও তার চোখ ছিল আমার পরে। কি জাদু ছিল ওই চোখে জানি না, কিন্তু আমাকে এমন করে অবশ করে দেবার শক্তি তো আর কারো নেই। সুবল বলে, তুই আমাকে ভাবাচ্ছিস কানু? বৃষভানুরাজের গৃহে কাকে দেখেছিলি তুই? হঠাৎ কানু প্রায় কোকিয়ে উঠে বলে, সুবল, আমি একবার যাব তার কাছে, একটিবার তাকে নয়ন ভরে দেখব, একবারের জন্য তার মুখের একটু হাসি, সে যে আমার অনেক না পাওয়ার পাওয়া। কানুর মনটা ঘোরানোর জন্য সুবল সখা বলে, ঠিক আছে, শুনেছি কাউকে ভালোবাসলে ছেলে মেয়ে দুজনেরই এমন দশা ঘটে, কিন্তু বসে বসে দীর্ঘশ্বাস ফেলে কি লাভ? চল এখন মাঠে যাই। প্রচারণে যাবি না? না না না, আর আমার কিছুই ভালো লাগে না, আমি যাই। কানুকে আটকাতে পারল না সুবল। সে এক ছুটে বেরিয়ে যায়। সুবল জানে কানুকে আটকানোর সাধ্য তার নেই। নত মস্তকে সে মাঠে চলে যায়, আর কানু চলে যায় যমুনার খেয়া ঘাটে। যদি সে আসে, যদি তাকে নিমেষের জন্য দেখা যায়। নদীর জলে পা ডুবিয়ে কানু একাই বসে আছে। মাথার উপর চড়া রোদ, কিছু খেয়াল থাকে না কালো মানিকের। নদী এখন বেশ বিশাল, ওপারের সবকিছুই খুব ক্ষুদ্রকার মনে হয়। ধৈর্য হারায় না কানু। প্রেমিককে তো ধৈর্য হারাতে নেই। মন কেবল বলে চলে, আসবে, সে আসবে। কানুর সারা মুখে আর শরীরে শ্বেত ধারা নির্গত হচ্ছে অবিরাম। তবু দৈহিক ক্লেশ যেন কিছু নয়, কেবল দু চোখে ব্যাকুল আশা। হঠাৎই দেখা গেল প্রায় দলবদ্ধ হয়ে বেশ কিছু গোপবালা আসছে কলকলিয়ে। আর হ্যাঁ, আছে, ওই তো সে রাধা, তার একান্ত আপনজন যেন। গোপবালারা জলে নেমে স্নান করছে, রাধাও নেমেছে জলে। কানু নির্নিমেষ চেয়ে আছে সেই দিকে। কেবলই ভাবছে, একবারও কি অলস নয়নেও ফিরে তাকাবে না রাধা তার দিকে? না, সব আশাই বিফলে গেল। স্নানান্তে একে একে সবাই ঘাট ছেড়ে চলে গেল। রাধাও চলে গেল তাদের সঙ্গে। কি দুঃসহ, কি যন্ত্রণাময় এই অবহেলা! সত্যি কি রাধা তার উপস্থিতি টের পায়নি, নাকি এ কেবল না দেখার ছলনা? অসম সাহসী যুবকটি কাঁচের টুকরোর মতো হৃদয় যেন চুরমার হয়ে যেতে লাগলো। তার একবার মনে হলো ওই বিশাল নদীবক্ষে ঝাঁপ দিয়ে সে ডুবে মরে। কেন কেন সে এত কৃপণ সামান্য দৃষ্টিক্ষেপণের ঔদার্যে? কি ক্ষতি হতো তার যদি একবারের জন্য চোখ মেলে দেখতো, যদি একবারও তার মুখের দিকে তাকাতো, যদি একবারও বুঝতো কি অসীম প্রত্যাশা নিয়ে এক যুবক খরতাপ সহ্য করেও এই পাড়ঘাটটায় বসে আছে। তবু কানু হাল ছাড়তে রাজি নয়। পরদিন ভোর ভোর চলে গেল স্নান ঘাটায়। এবার আর ঘাটে নয়, লুকিয়ে বসে রইল এক
কুঞ্জের আড়ালে। এখানে তাকে এইভাবে বসে থাকতে দেখে গোপবালারা নিশ্চয়ই হাসি ঠাট্টা করবে, কিন্তু প্রেমিকের মন তা কি এইসব হাসি ঠাট্টায় বিমর্ষ হয় নাকি লজ্জায় সংকুচিত হয়? ঠিক নির্দিষ্ট সময়ে গোপিনীরা দলবদ্ধ হয়ে ঘাটে এলো। আজও রাধা আছে সেই গোষ্ঠীতে। মনে মনে কানু ভাবে, ওই মেয়েটা কি পারে না কোনোদিনও একা একা আসতে? মেয়েরা আসছে হাসতে হাসতে, একে অপরের সঙ্গে চটুল চাপড়লে একে অপরের গায়ে ঢলে পড়ছে। কুঞ্জের মধ্যে বসে না থেকে গোপিনীরা যে পথ দিয়ে এসেছিল, কানু সেই পথ ধরে কিছুটা এগিয়ে গিয়ে ভাবলো এবার ওদের ফেরার পথে একেবারে উল্টো মুখে সামনাসামনি গিয়ে দাঁড়াবে। তখন নিশ্চয়ই রাধা তার দিকে একবার হলেও তাকাবে, আর ওই তাকানোটাই তো তার জীবনের প্রেরণা। কানুর কৌশল মতো গোপিনীদের দল যখন স্নানান্তে গৃহমুখী, কানু একেবারে গিয়ে পড়লো তাদের সামনে। গোপিনীদের মধ্যে কেউ কেউ তার দিকে তাকালো, কিন্তু নতমুখী রাধা একবারের জন্য মাটি থেকে মুখ তুলল না। কল কলিয়ে গোপিনীর দল চলে গেল আপন আপন আলয়ে। কানুর একবার মনে হলো সামনের একটা বৃক্ষ শাখা থেকে উত্তরীয়খানা খুলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে, কিংবা তৃণভূমির উপর শুয়ে পড়ে উফ আ শব্দে কাতরাতে থাকে। তাহলেও কি রাধা একবারও তার দিকে ফিরে তাকাবে না? না, কোনো বালখিল্যতাই সে শেষ পর্যন্ত করে উঠতে পারল না। এমন ভাবেই দিন কাটছিল কানুর। সারা দিনের অবহেলার ক্লান্তি আর সারা রাতের দুঃসহ কণ্ঠসজ্জা। দিনে চোখের পাতা এক হয় না, রাত যায় বিনিদ্র যাপনে। শেষে একদিন সুবল এসে কানুকে পাকড়াও করলো। এ কি চেহারা করেছিস কানু? কোথায় গেল তোর সেই লালিত্য? কোথায় গেল সেই সাহসী ছেলেটা? কোথায় ফেলে এলি সেই অনুপম কান্তি? কোথায় হারালি আমাদের রাখাল রাজাকে? তোর অভাবে গোচারণ ভূমি খাঁ খাঁ করে। তুই না থাকলে আমাদের যেন সব আশা ভরসা উবে যায়। চল কানু, তুই গেলে আবার আমরা মনে বল ফিরে পাবো। চল কানু। কানু বলে, এক দুর্ধর্ষ ব্যাধি আমায় হৃতবল করে দিয়েছে। আমার মনে আর কোনো জোর নেই, আর আমি পারি না। আমি আর আমাতে নেই, কিছুই আর আমার ভালো লাগে না। আমাকে তোরা ছেড়ে দে, থাকতে দে আমাকে একাই, স্বরচিত বেদনাকে সঙ্গী করে। না রাজা, তা হয় না। তোকে ছাড়া আমাদের সব ফাঁকা। তবে আমি বুঝছি মানুষ কখন এমন দশায় পড়ে। কি বুঝেছিস? তুই প্রেমে পড়েছিস। এবার বল, কে সেই রাজেন্দ্রাণী যার অবহেলা এক শক্তিমান পুরুষকে এমন কাতর করে তুলতে পারে? আমি যাব, তার সামনে গিয়ে দাঁড়াবো মুখোমুখি। প্রেমিককে যে সাহসী হতে হয় কানু, আর সাহসী লোকেরাই তো যুদ্ধ জয়ের স্বপ্ন দেখে। একবার বল, কে কে সে? কানু কিছু উত্তর দেওয়ার আগে সুবলের চোখ চলে গেল পথে। সেই পথ দিয়েই আসছে গোপিনীর দল। তাদের সম্মিলিত কলতানে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। তারা গান গাইছে। প্রত্যেকের কাঁখে কনকবরণ পিতলের কলস, হাতে সুবর্ণ কঙ্কণ, পায়ে হালকা নুপুরে রেঞ্জি। তারা প্রায় সকলেই কুমারী, একমাত্র আয়ানকরণী রাধা ছাড়া। সে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছে না। রাজবাড়ি ছেড়ে এসে যখনই সে আয়ান গোপের স্ত্রী হয়েছে, তখন থেকেই তার জীবন ধারাটা বদলে গিয়েছে। এখন তার আচার আচরণের সবটাই গোপিনীদের মতো। তবে সে বরাবরই খুব ধীর স্থির। সখীদের সঙ্গে যখনই সে বাইরে বের হয়, সব সময় সে থাকে দলের ঠিক মাঝখানে। আজও আসছে। তাদের আসতে দেখে সুবল বলে, ওই তো একদল গোপবালা নদী ঘাটে আসছে, নিশ্চয়ই ওদের মধ্যেই কেউ। তুই বস কানু, আমি আসছি। কানু কিছু বলার আগেই সুবল গোপিনীদের পিছু নেয়। কানু আর থাকতে পারে না, সেও সুবলের সাথে চলতে থাকে। সুবলকে পিছু পিছু আসতে দেখে এক গোপবালা জিজ্ঞাসা করে, তুমি আমাদের পিছু পিছু আসছো কেন? আপনারা বুঝি ঘাটে নাইতে যাচ্ছেন? এর মধ্যে বৃন্দা নামে এক গোপবালা বেশ মুখর। সে বলল, তোমার কি দরকার বাপু?
তা নয়, আসলে আপনারা এতগুলো মেয়ে একসঙ্গে যাচ্ছেন, পথে যদি কোনো বিপদ আপদ ঘটে। ও, তাই আমাদের পাহারা দিতে বেরিয়ে পড়েছো? তা বাপু, তোমাদের আর কোনো কাজকর্ম নেই বুঝি? নাকি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে বেরিয়ে পড়েছো? একটু থতমত খেয়ে সুবল বলে, আরো একটা কারণ আছে। এত ভারী ভারী কলসি নিয়ে ঘাটে যাচ্ছেন, তার উপর জল ভরা হলে কলসি আপনারা আর বইতে পারবেন না। সেই কারণেই বৃন্দা বলে, পরোপকার করার অনেক সুযোগ পাবে। এখন তোমরা যাও তো বাপু, তোমাদের সাহায্যের কোনো দরকার নেই আমাদের। এরপর তো আর সঙ্গ নেওয়া চলে না, বরং তাদের দেখে গোপবালারা সবাই একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে যায়। এক সময় সুবল জিজ্ঞাসা করে, যার জন্য কানু তুই এত উতলা, এর মধ্যে তিনি কোনটি? কিছু না বলে ইশারায় কানু জানিয়ে দেয় এদের মধ্যে রাধা কে। পড়েছিস কি রে, সারা বৃন্দাবনে আর কোনো মেয়ে পেলি না? ও যে বিবাহিতা, আয়ান ঘোষের বউ, ওর দিকে নজর দিস না ভাই। কিন্তু কে শোনে কার কথা? সুবলকে পিছনে ফেলে কানু সরাসরি গিয়ে রাধার পাশে গিয়ে চলতে শুরু করে। সুবলও পিছু ধাওয়া করে। তোমার কলসিটা আমায় দাও, ওটা খুব ভারী। রাধা ভ্রু কুঞ্চিত করে তাকায় কানুর দিকে। রাধার মন বলে ওঠে, আরে এই তো সেই দামাল ছেলেটা, একা হাতে কালীয় দমন করেছিল। এই তো সেই ছেলে যাকে প্রথম দেখেই মনের মধ্যে তার উথাল পাথাল উঠেছিল। কানুও তাকালো রাধার দিকে, কিন্তু কোথায় সেই মুগ্ধ বিহ্বলতা যেটা সে সেদিন দেখেছিল রাধার নয়নে? কোথায় সেই উল্লসিত মুখ? কোথায় সেই অবিশ্বাস্য মুগ্ধতা? খুব বিরক্ত হয়ে রাধা উত্তর দিল, না, তার আর দরকার হবে না, এটুকু ভার আমি বইতে পারব। কানু বলে, তাহলে আমি বরং তোমার সঙ্গে একটু যাই। এবারও সেই না না বললেই হবে। বলেই রাধার হাত থেকে কলসিটা কেড়ে নিয়ে বলল, চলো তোমায় ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তোমার আর কোনো কাজকর্ম নেই? এটাও তো একটা কাজ। ততক্ষণে এই দুই যুবকের ঔদ্ধত্যে গোপিনীরা রীতিমতো বিরক্ত। তারা চারপাশ থেকে দুজনকে ঘিরে ধরে। বৃন্দা এগিয়ে এসে বলে, তোমাদের হায়াবোধ সম্ভবত একেবারেই নেই, নইলে আমাদের এভাবে পথ আগলে বিরক্ত করতে না। আরো একটা কথা শোনো, আমরা গোপ বংশের মেয়ে, আমাদের শরীরেও কিছু শক্তি আছে। এখানে আমরা যতজন আছি, তোমাদের উচিত শিক্ষা দেবার মতো ক্ষমতা আমরা রাখি। যদি নিজেদের ভালো চাও, তাহলে কিছু ঘটার আগেই এই স্থান ত্যাগ করো। এরপর আমাদের সহ্যের বাঁধ ভেঙে যাবে, আর সেটার ফল ভালো হবে না। মেয়েদের অসম্মান করলে বৃন্দাবনবাসী কিন্তু তোমাদের আর আস্ত রাখবে না। যাও তোমরা এখান থেকে, আয় তোরা। মেয়েরা বৃন্দার কথা মেনে সামনের দিকে হাঁটা দিল, কানু আর সুবলকে পিছনে ফেলে রেখে। কানু স্পষ্ট দেখলো একটি বারের জন্য রাধা তার দিকে ফিরেও তাকালো না। ওরা চলে যাবার পর সুবল দেখলো কানুর চোখ জ্বলছে আশাহত অপমানে। সুবল এই দৃষ্টিটা চেনে। সে বলল, তুই একটা সর্বনাশ না বাঁধিয়ে ছাড়বি না। ওরে, ওই মেয়ে যে রাজা বৃষভানুর মেয়ে, আয়ান ঘোষের বউ। আয়ান ঘোষের সঙ্গে তোরও তো একটা সম্পর্ক আছে। আয়ান ঘোষ কখনোই তোদের পরকীয়া প্রেম মেনে নেবে না। আর দেখলি তো, মেয়েটা তোর দিকে ফিরেও তাকালো না। হ্যাংলামি করিস না কানু, তুই একজন রাখাল, গরু চড়ানোই তোর কাজ। রাজার মেয়ের দিকে তাকানোটাই অপরাধ। চল কানু, তুই ওকে মন থেকে সরিয়ে দে। সুবলের উপদেশ কানুর কানে পৌঁছলই না। তার চোখে যেন আগুনের ভাটা, মুখ কঠিন, চোয়ালে চোয়াল ঠেকে গেছে। সে এক দৃষ্টে তাকিয়ে আছে রাধার চলমান শরীরের দিকে। অজানা কোনো অঙ্গীকারে মুখর, আর শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে ফুটে উঠেছে রোষ বন্টি। সুবল প্রমাদ বনে, কেবল বলে, পাগলামি করিস না কানু, মাথাটা ঠান্ডা কর। কানুকে কেবল বলতে শোনা গেল, আমি সব কিছু ওলট পালট করে দেব। সুবল হাসে।
বলে অমিত শক্তি দিয়ে কালিয়াদহের অজগরকে তুই মেরে ফেলতে পারিস, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস গায়ের জোর ফলিয়ে কোনো মেয়ের মন পেতে পারিস না। কোনো মেয়ের ভালোবাসা এভাবে পাওয়া যায় না, তাই সে পরস্ত্রী, আর সম্পর্কে সে তোর গুরুজন স্থানীয় আত্মীয়া, তোর আয়ান মামার বউ। মন নেই কানুর এইসব উপদেশ অমৃত শোনার। ঠায় সে তাকিয়ে আছে খেয়া ঘাটের দিকে। হঠাৎ দেখলো গোপিনীরা আজ সকলে নৌকায় উঠে বসেছে। তাদের রং বেরঙের রঙিন আঁচলগুলি হাওয়ায় উঠছে। সামান্য দূরে হলেও গোপিনীদের হাসি ঠাট্টার কলরোল ভেসে আসছে। তারপর পালে বাতাস লাগায় নৌকো তত্তরিয়ে ভেসে যেতে লাগলো নদীর বুকে। কানু দাঁড়িয়ে রইল ঠায়, সংকল্পে দৃঢ় প্রত্যয় নিয়ে। এরপর কিভাবে এগিয়েছিল রাধা কৃষ্ণের সম্পর্ক শোনাবো আগামী পর্বে। আজকের মতো টাটা।